আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে চলে আসলাম নোয়াখালীর ঐতিহ্যবাহী কলাপাতার মরিচ খোলা নিয়ে। তো এটার জন্য আমার লাগবে প্রথমে মলা মাছ। আমি একটা বাটিতে মলা মাছ নিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে আমি সব মশলা এখানে দেওয়া শুরু করব। প্রথমে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব এখানের মধ্যে মরিচ বাটা। এটা শুকনো মরিচ বাটা, ব্লেন্ডার করা শুকনো মরিচ ব্লেন্ডার করা আর কি। তো শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব একটা বেশি দিব না, যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবেই দিবেন, কারণ আমি কাঁচামরিচও দিব, সেজন্য ওই ওই পরিমাণ আর দেই নেই। তারপরে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপরে একটা টমেটো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 5-6টা মরিচ মাঝখান থেকে ফালি করে রাখা। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এটাকে বাটির মধ্যে মেখে নিব, সেজন্য একবারে নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তারপরে গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ফ্রেশ সরিষার তেল। এটা একদম ফ্রেশ ঘানিতে ভাঙানো সরিষার তেল। তারপরে দিয়ে দিব সয়াবিন তেল। দুই ধরনের তেল ইউজ করেছি, কারণ দুই ধরনের তেল ইউজ করলে ঘ্রাণটা সুন্দর হয় এবং খেতেও মজা লাগে। দিয়ে দিব আমি কুচি করে রাখা ধনিয়া পাতা। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে করে মেখে নিব। মাখতে হবে একদমই আলতো হাতে, এত চটকানো দিয়ে মাখা যাবে না। মাখতে হবে এমনভাবে যাতে সব দিকে লেগে মশলাগুলা সব দিকে ভালো করে লাগে। আর মানে আমি যেটা রান্না করব সেটাতে ভিতরে নাড়া দেওয়ার বা নাড়াচাড়া করার কোনো স্কোপ নাই আর, সেজন্য একবারেই ভালো করে মেখে নিতে হবে যাতে আর নাড়া না লাগে। মশলাটা এখানেই যাতে সব দিকে পারফেক্টলি লেগে যায়। এই তো আমার মাখা হয়ে গেছে, আমি বাটিটা একপাশে রেখে দিব। তারপর আমি নিয়ে নিব ফ্রেশ কলা পাতা। এগুলো আমার শাশুড়ি মা গ্রাম থেকে এনেছে। ঢাকা শহরে তো এগুলো এরকম পাওয়া যায় না। গ্রাম থেকে আসার সময় মাকে বলেছিলাম, তো মা এগুলো নিয়ে এসেছে। অনেকগুলোই আনছিল, কিন্তু কয়েকটা ছিঁড়ে যাওয়ার কারণে আমি ওগুলো আর ইউজ করতে পারি নাই। তো আমি ওগুলোকে ধুয়ে মুছে নিয়েছি। মাঝখানের ওই যে কলাপাতার যে কি বলে এটাকে, যেটাই হোক, ওই মাঝখানের শক্ত জায়গাটা হাত দিয়ে এভাবে একটু বেন্ড করে দিলে এগুলা ভেঙে যায়। একদম যদি শক্ত থাকে মচমচা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ফোল্ড করতে পারবো না। সো হাত দিয়ে এভাবে একটু বেন্ড করে নিব। তারপর পরিমাণ মতো ওই যে মেখে রেখেছিলাম মাছটা, ওইটা দিয়ে দিব। দিয়ে ভালো করে কলাপাতা দিয়ে ফোল্ড করে নিতে হবে, কিছুটা রোলের মতো। সবজি বা চিকেন রোল আমরা যেরকম ফোল্ড করি ওইরকম ফোল্ড করতে হবে, মানে প্রথম ফোল্ড করে দুই পাশ লক করে তারপরে আবার ফোল্ড করতে হবে যাতে পানি বা মশলা না বের হয়ে যায়। তো আমার একটু প্রথমটা থেকে একটু পানি বের হয়ে গিয়েছে। তারপরে আমি এটার মধ্যে আরেকটা কলাপাতা ইউজ করেছি যাতে একদম টাইট হয়ে যায়, যাতে আর টোটালি জুসগুলা বা তরকারির ঝোল যেটাই বলেন সেটা যাতে আর না বের হয়। তো আমি ওভাবে করে আবার সেকেন্ড টাইমও এভাবে করে ফোল্ড করে নিচ্ছি লক করে। তো এটা লক করে ফোল্ড করার পরে এটার থেকে আর কোনো ঝোল বের হয় নাই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর হয়ে ফোল্ড হয়েছে, এটা থেকে আর কিছু বের হওয়ার কোনো চান্সেস নাই। তো আমি এটাকে একপাশে রেখে দিব। তারপর আমি আরেকটা নিব।
আমি যতটুকু মাছ নিয়েছি সেটাতে আমার 3টা এরকম রোল হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই যে গাছগুলার পাতাগুলার মাঝখানে এরকম একটু ভাঙা দিয়ে নিলে তখন এটা একটু সফট হয়ে যায়, সেক্ষেত্রে আমি ফোল্ড করতে অনেক ইজি হয়। তো এই যে আমি আরেকটা পাতাতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মাছ। খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কম দিলেও পুড়ে যাবে। সো আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন। দেখতেই তো পারছেন আমি কিভাবে দিচ্ছি, ঠিক ওভাবে দিয়ে দিবেন। তারপর পাতাটা ফোল্ড করতে হয় কিভাবে সেটাও আপনারা জানেন, দেখতেছেন। রোল ফোল্ড করে যেরকম ঠিক ওই রকম। এটা খুব একটা কঠিন কিছু না। আমার কাছে প্রথম মনে হতো যে এটা করা মনে হয় অনেক কঠিন, কিন্তু 2-1বার যখন ট্রাই করেছি রোল, তারপরে এটা করা একদমই আমার জন্য ইজি হয়েছে। যে সেকেন্ডটাও আমার রেডি হয়ে গেছে, এখন আমি থার্ডটা রেডি করব। এটার মাঝখানেও এরকম একটু ভাঙা দিয়ে নিব। আস্তে করে ভাঙতে হবে হালকা হাতে, নয়তো পাতা ছিঁড়ে যাবে। পাতা ছিঁড়ে গেলে আপনি তখন আর ফোল্ড করতে পারবেন না। তো আমি লাস্টেরটাও এরকম করে নিয়ে নিচ্ছি পাতার মধ্যে। আমার এখানে ঝোলটা একটু বেশি হয়ে গেছে, যেটা হয়তো পাতার থেকে বের হয়ে যেতে পারে, সেজন্য আমি ওই ঝোলটুকু আর দেইনি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এটাকেও লক করে ফোল্ড করে নিচ্ছি। সবগুলো আমার ফোল্ড করা হয়ে গেলে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা প্যানের মধ্যে আমি ওগুলোকে নিয়ে নিব। তো আমার এখানে 3টা একদম বেশি গাদাগাদি হয়ে যাচ্ছিল। তারপরে আমি যখন চুলায় বসিয়েছি তখন আমি দুইটা দুইটা করে, 2টা আর 1টা করে বসিয়েছি। তো এই তো একটাতে আমি 2টা দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর একটাতে আমি 1টা দিয়েছিলাম। তো অনেকক্ষণ পরে, প্রায় 20-25 মিনিট পরে আমি একবার উল্টিয়ে দিব, যেহেতু এটা কলা পাতার ভিতরে। সো গরম ভাবটা বা গরম আগুনের আঁচটা ভিতরে যেতে একটু সময় লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। আর আরেকটাতে যেটা একটা দিয়েছিলাম ওইটা আমি উল্টিয়ে নিব আবার। এর আগে আমি একবার উল্টিয়ে নিয়েছিলাম ওইটা, বাট ওই পাশটা হয় নাই তখন, তারপরে আবার উল্টিয়ে দিয়েছি। এই যে এইভাবে করে উল্টে আমি আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবারও উল্টিয়ে দিব। তো আমার ওই সময়টাতে হয়ে গিয়েছে, আমার এটা রান্না করতে মোট 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো আমি একটা আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে বা কীভাবে খুলতে হবে, এটার ভিতরের কি অবস্থা, মাছের কি অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন। প্রথমে আমি ছুরি দিয়ে ট্রাই করছি, পারি না, কারণ অনেকগুলা পাতার ফোল্ড ছিল তো, আর মাঝখানে পাতার ওই ডাঁটাটা একটু শক্ত থাকার কারণে আমার ছুরি দিয়ে হয়নি। তারপরে আমি কেচির সাহায্য নিতে হয়েছে। একটা সবজি কাটার কেচিগুলো নিয়ে তারপরে কেটেছি। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচ দিয়েও আমি এটাকে ফাঁকা করতে পারছি না। তারপরে এই যে আমি সবজি কাটার কেচি নিয়ে আসবো, এসে কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকেন। কোনোভাবেই আমি পারছি না এটাকে খুলতে। 1 পার্ট 2 পার্ট খুলে পুরোটা খুলে না। তারপরে এই তো এখন আর কিছু করার নাই, লাস্ট মুহূর্তে সবজি কাটার কেচি নিয়ে আসছি। এই যে এখন কেচি দিয়ে কেটে নিচ্ছি। কেচি দিয়ে কাটার পরে আমার জন্য এটা আপনাদেরকে দেখানো অনেক ইজি হয়েছে। তো এই তো আমার কাটা হয়ে গেছে। অনেকগুলা পার্ট, তো অনেকগুলা ফোল্ড দিয়েছি, সেজন্য অনেকগুলা পার্ট হয়ে গেছে, যার কারণে ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না। তো এই তো আমার কাটা হয়ে গেছে, এবং এই যে আমার ভিতরের মাছের অবস্থা। তো এইভাবে আসলে কলা পাতার মরিচ খোলাটা এইভাবেই করে। আর নোয়াখালীতে এটাকে বলে হলো বরগের মরিচ খোলা। ওরা কলা পাতাকে বরগ বলে, যার কারণে এটার নাম হলো বরগের মরিচ খোলা। তো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরার এবং নোয়াখালীর ঐতিহ্যবাহী রান্নাটা আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনাদের সবার কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং যার যার
দ্বারা সম্ভব হবে এই জিনিসটা, ঠিক এই রেসিপিটা ফলো করে বাসায় করে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। তো এই তো আজকে এই পর্যন্ত। সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।